হ্যালো বন্ধুরা, ইকোসিস্টেম চ্যাপ্টার যেটা আছে তো এটা তার নেক্সট ভিডিও। এখানকার টপিক হলো ইকোলজিক্যাল সাকসেশন। তো জিনিসটা কি শুরু করা যাক। ইউ হ্যাভ লার্নড ইন চ্যাপ্টার 13 দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন অ্যান্ড কমিউনিটি অ্যান্ড অলসো দেয়ার রেসপন্স টু এনভায়রনমেন্ট অ্যান্ড হাউ সাচ রেসপন্সেস ভ্যারাই ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্স। তো 13 চ্যাপ্টারে যে অর্গানিজম অ্যান্ড পপুলেশন সেই চ্যাপ্টারে আমরা পড়েছি যে পপুলেশনের বৈশিষ্ট্য, কমিউনিটির বৈশিষ্ট্য, তারপর বিভিন্ন পরিবেশের প্রভাবে তাদের কীরকম রেসপন্স, মিউচুয়ালিজম, কমিউনিসালিজম, অ্যামিনসালিজম, হাউ সাচ রেসপন্স ভ্যারাই ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্স, এবং কীভাবে এই সমস্ত রেসপন্সগুলো একে অপরের থেকে আলাদা, সেগুলো চ্যাপ্টার 13-তে পড়েছি। লেট আস এক্সামাইন অ্যানাদার অ্যাসপেক্ট অফ কমিউনিটি রেসপন্স টু এনভায়রনমেন্ট ওভার টাইম। তো এখানে আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে কমিউনিটি রেসপন্স টু এনভায়রনমেন্ট ওভার টাইম। তো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে ইকোলজিক্যাল সাকসেশনটা? কমিউনিটি রেসপন্স টু এনভায়রনমেন্ট, যে পরিবেশের প্রভাবে কোনো কমিউনিটি কীরকমভাবে রেসপন্স করছে, সেটাই হচ্ছে একটা ইকোলজিক্যাল সাকসেশন। এই ক্যাটাগরির মধ্যে পড়ছে যে কমিউনিটি রেসপন্স, এটা হচ্ছে এক ধরনের কমিউনিটি রেসপন্স। অনেকগুলি পপুলেশনের কমিউনিটি গঠিত হয়, তো সেই কমিউনিটির রেসপন্স পরিবেশের প্রভাবে, যে পরিবেশ চেঞ্জ হওয়ার সাথে সাথে যে কমিউনিটি চেঞ্জ হয়, তো সেটাই হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। An important characteristic of all communities is that their composition and structure constantly change in response to the changing environmental condition. যে কমিউনিটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে তাদের কম্পোজিশন, যে যে সমস্ত জৈব অজৈব পদার্থ নিয়ে কমিউনিটি গঠিত, সেই সমস্ত কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার এবং কমিউনিটির গঠনটা কনস্ট্যান্টলি চেঞ্জ, পরিবর্তন হতে থাকে ইন রেসপন্স টু দ্য চেঞ্জিং এনভায়রনমেন্টাল কন্ডিশন, বাইরের আশেপাশের পরিবেশ পরিবর্তনের সাথে সাথে। তো কমিউনিটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে বাইরের পরিবেশ পরিবর্তনের সাথে সাথে তাদের যে গঠন, কমিউনিটির গঠন, তারপর কমিউনিটির যে কম্পোজিশন বা উপাদান, সেগুলো পরিবর্তন হতে থাকে। দিস চেঞ্জ ইজ অর্ডারলি অ্যান্ড সিকোয়েন্সিয়াল প্যারালাল উইথ দ্য চেঞ্জেস ইন দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এবং এই যে চেঞ্জটা হয় কমিউনিটির মধ্যে, সেটা অর্ডারলি, যে একটা নির্দিষ্ট, এবং সিকোয়েন্সিয়াল, পরপর হয়ে থাকে, একটা ক্রমে হয়ে থাকে, যে প্রথমে এটা হবে, তারপর ওটা হবে, তারপর ওটা হবে, এমন না যে বিশৃঙ্খলভাবে, তা না। এটা অর্ডারলি এবং একটা সিকোয়েন্সিয়াল, একটা সিকোয়েন্স, একটা সিরিজ, একটা পরপর হয়ে থাকে, একটা নির্দিষ্ট সিরিজ বরাবর হয়ে থাকে। প্যারালাল উইথ দ্য চেঞ্জ ইন দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এবং সেটা হয়ে থাকে পরিবেশের ওপর ভিত্তি করে, যে পরিবেশ যেমন হবে সেই রকম চেঞ্জ হবে। এটা নির্দিষ্ট যে এর পরিবেশটা যদি এরকমভাবে চেঞ্জ হয়, তো তাদের কমিউনিটিটাও এরকম চেঞ্জ হবে। These changes lead finally to a community that is near equilibrium with the environment, and that is called climax community. এবং এইভাবে পরিবর্তন হতে 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 শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে তারপরে সেটা আর চেঞ্জ হবে না, বা চেঞ্জ হওয়ার দরকারও হবে না, কারণ তখন সেটা কি স্টেবল হয়ে গেছে, বাইরের যে পরিবেশ আছে তার সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। তো তখন সেই যে কমিউনিটি, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হবে। ক্লাইম্যাক্স যেমন সিন বলি আমরা, সিনেমার ক্লাইম্যাক্স, তেমন এটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, কমিউনিটির ক্লাইম্যাক্স, কারণ সেটাকে ইকুইলিব্রিয়ামে চলে আসছে, সাম্য অবস্থায় চলে আসছে। যে ইকোলজিক্যাল সাকসেশন, সেটাকে ইভলিউশনের মতো, প্ল্যান্টের ইভলিউশনের মতো বলা যেতে পারে, যে অনেকটা ইভলিউশনের একটা পার্ট, যে এটা পরবর্তীকালে ইভলিউশনকে ইন্ডিকেট করে, ইমপ্রুভ করে। The gradual and fairly predictable changes in the species composition of a given area is called ecological succession. তো ইকোলজিক্যাল সাকসেশনের এখানে সংজ্ঞা দেওয়া আছে, যেটা একটা গ্র্যাজুয়াল, ধীর অ্যান্ড ফেয়ারলি প্রেডিক্টেবল, এবং আগে থেকে প্রেডিক্ট করা যেতে পারে, আগে থেকেই একটা আইডিয়া করা যেতে পারে যে হ্যাঁ এরকম হতে পারে, সেই ফেয়ারলি প্রেডিক্টেবল চেঞ্জ, পরিবর্তন ইন দ্য স্পেসিস কম্পোজিশন অফ এ গিভেন এরিয়া, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে প্রজাতির, যে কোনো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যে প্রজাতি আছে, তাদের প্রজাতির একটা ধীর এবং আগে থেকেই প্রেডিক্ট করা যেতে পারে এমন একটা পরিবর্তন, সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে ইকোলজিক্যাল সাকসেশনে কী পরিবর্তন হয়? যে প্রজাতির কম্পোজিশন, প্রজাতির উপাদান, কোন প্রজাতি থাকবে কোন প্রজাতি যাবে, সেটা চেঞ্জ হয়, এবং এটা কি গ্র্যাজুয়াল এবং প্রেডিক্টেবল, ধীরে ধীরে হয় এবং আগে থেকে ধারণা করা যেতে পারে। এক্সাম্পল দুটো আছে, একটা এক্সার্চ আর একটা এন্ডার্স, এই একটা যে দুটো আছে এক্সাম্পল, তো স্যার তার মাধ্যমে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডিউরিং
succession, some species colonize an area, and whereas population of other species decline and even disappear. তো সাকসেশনে কী হয় যে একটা এলাকার পপুলেশন আর একটা এলাকাতে আসে, কিংবা একটা এলাকার পপুলেশন আর একটা এলাকাতে চলে যায়। তো এর ফলে কি একটা এলাকার পপুলেশন কমছে আর একটা এলাকার পপুলেশন বাড়ছে। তো ওটাই বলা আছে যে সাকসেশনের সময় কোনো একটা স্পিসিস একটা এরিয়াতে আসে, যেমন এখানকার যে পপুলেশনের যে স্পিসিসগুলো আছে সেগুলো এই এরিয়াতে এলো বা এখান থেকে চলে গেল। তার বলে কি যে পপুলেশন অফ আদার স্পিসিস ডিক্লাইন অ্যান্ড ইভেন ডিসঅ্যাপিয়ার, মানে এর ফলে কি এখানকার যদি চলে আসে তাহলে এখানকার স্পিসিস কমবে এবং আস্তে আস্তে এখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো ইকোলজিক্যাল সাকসেশনে যে কি হয় যে এই যে এক্সাম্পল আছে তার মধ্যে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য এন্টায়ার সিকোয়েন্স অফ কমিউনিটিস দ্যাট সাকসেসিভলি চেঞ্জেস ইন এ গিভেন এরিয়া আর কল্ড সিরিজ। যে কমিউনিটি যে সাকসেশনটা হচ্ছে তো অনেকগুলো তো ধাপ বরাবর হয়, অনেকগুলো ধাপ বরাবর হয়, তো সেই এক একটা ধাপকে বলা হয় সিরি। এন্টায়ার সিকোয়েন্স অফ কমিউনিটিস দ্যাট সাকসেসফুলি চেঞ্জ ইন এ গিভেন এরিয়া, যে একটা এরিয়া বা একটা এলাকাতে যে কোনো একটা কমিউনিটির মধ্যে যে চেঞ্জগুলো আসে, যে পরিবর্তনগুলো আসে ধাপ বরাবর অর্ডারলি সিকোয়েন্সিয়ালি, তো সেই এক একটা ধাপকে বলা হয় সিরি। দ্য ইন্ডিভিজুয়াল ট্রানজিশনাল কমিউনিটিস আর টার্মড সিরাল স্টেজ বা সিরাল কমিউনিটি। মানে আন্তঃবর্তী যে পর্যায়গুলো তৈরি হয়, যে এই ধাপ থেকে এই ধাপে গেল, তারপর যে আন্তঃবর্তী পর্যায়টার সৃষ্টি হয়, এই যে আন্তর্বর্তী পর্যায় যে এই ধাপ থেকে এই ধাপে গেল কিংবা এই ধাপ থেকে এই ধাপে গেল, তারপর যে আন্তর্বর্তী পর্যায়টা তৈরি হয় তাদেরকে বলা হয় সেরাল স্টেজ বা সেরাল কমিউনিটি। ইন দ্য সাকসেসিভ সেরাল স্টেজেস দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ডাইভার্সিটি অফ স্পিসিস অফ অর্গানিজম। যে এই যে সেরাল স্টেজের পরিবর্তনটা হচ্ছে তার ক্ষেত্রে কি প্রজাতির ডাইভার্সিটি, কোনো একটা জীবের প্রজাতির ডাইভার্সিটি চেঞ্জ হয়। যে হয়তো প্রথমের দিকে কোনো একটা স্পিসিস ছিল, তার ঘনত্ব বেশি ছিল, পরবর্তী স্পিসিস গিয়ে সেটা ঘনত্ব কমে গেল, বা এখানে প্রথমে যে ধাপ সেটাতে বেশি ছিল, পরবর্তী ধাপে সেই অর্গানিজমের সংখ্যাটা কমে গেল। তো এইভাবে কি প্রত্যেকটা স্টেজে যে কোনো একটা অর্গানিজম আছে, জীব আছে, তার যে বৈচিত্র্য বা বিস্তৃতি সেটা কিন্তু পরিবর্তন হয়। ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ স্পিসিস অ্যান্ড অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ ইন দ্য টোটাল বায়োমাস। এবং প্রথম ধাপ থেকে পরবর্তী ধাপে প্রজাতির সংখ্যা বৃদ্ধি পায়, জীবের সংখ্যা বৃদ্ধি পায়, বায়োমাস বৃদ্ধি পায়, জীব বৃদ্ধি পেলে বায়োমাস বৃদ্ধি পাবে। তো যত প্রথম স্টেজ থেকে নেক্সট স্টেজে যায় তত কি জীবের সংখ্যা বৃদ্ধি পায়, সমস্ত কিছুই বৃদ্ধি পায়। The present day communities in the world have come to be because of succession that has occurred over billions of years since life started on earth. বর্তমানকালে যে সমস্ত কমিউনিটি দেখতে পাই, যেটা এই যে অ্যামাজন রেন ফরেস্ট একটা বিশাল বড় কমিউনিটি, এই যে বড় বড় কমিউনিটি দেখতে পাই পৃথিবীর মধ্যে, সেগুলো কিন্তু হঠাৎ করে একদিন আসেনি। এগুলো কোটি কোটি বছর ধরে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে সাকসেশনের মাধ্যমে এসছে। যে অ্যামাজন রেন ফরেস্ট সেটা এই যে বিস্তৃত বিশাল বড় যে বন জঙ্গল, সেটা কিন্তু এরকম ছিল না। আগে হয়তো একটা দুটো গাছ ছিল, তারপর আস্তে আস্তে সেখানকার মাটির আবহাওয়ার পরিবর্তন হলো, সেখানে আরও গাছ জন্মাতে থাকলো। যখন আস্তে আস্তে গাছ জন্মাতে থাকলো, বাইরে থেকে আরও উদ্ভিদ প্রাণী প্রজাতি সেখানে থাকতে লাগলো। আরও দিন দিন আরও গাছ পাখি এলো, অন্য এলো, তারা সিড নিয়ে এলো, তারা পরাগযোগ ঘটালো, সংখ্যা বৃদ্ধি পেলো। এভাবে লক্ষ লক্ষ বছর ধরে সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এখন সেই বর্তমানে অ্যামাজন রেনফরেস্ট তৈরি হয়েছে। তো এই যে এক একটা ধাপে তৈরি হচ্ছে, যে প্রথমে কিছু ছিল না, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এত বৃহৎ একটা কমিউনিটি তৈরি হচ্ছে, তো অনেকগুলো ধাপের মাধ্যমে হয়েছে। তো সেই ধাপগুলো হচ্ছে সিরি, আর এই যে প্রক্রিয়া সেটা কি বলা হয় সাকসেশন। অ্যাকচুয়ালি সাকসেশন অ্যান্ড ইভলিউশন উড হ্যাভ বিন প্যারালাল প্রসেস অ্যাট দ্যাট টাইম। এবং এটা বলা হয়েছে যে সাকসেশন আর ইভলিউশন হচ্ছে প্যারালাল প্রসেস। এই যে অ্যামাজন রেনফরেস্ট তৈরি হচ্ছে সেই সময় যেমন সাকসেশন হয়েছে, নতুন নতুন বন জঙ্গল তৈরি হচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইভলিউশনও হয়েছে, এবং এই দুটো সমান্তরালভাবে চলে এসে বর্তমানকালের এই অ্যামাজন রেনফরেস্ট তৈরি হয়েছে। সাকসেশন আর ইভলিউশন হচ্ছে প্যারালাল প্রসেস। Succession is hence a process that starts in an area where no living organisms are there. These could be areas where no living organism ever existed, say bare rock. তো সাকসেশন হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। সেটা কী হয়, যেটা স্টার্টস ইন অ্যান এরিয়া, যেটা এমন একটা এলাকাতে হয় যেখানে কোনো লিভিং অর্গানিজম নেই, থাকে না, যে কোনো জীব ছিল না, সেই জায়গাতে জীব আসবে, উদ্ভিদ আসবে, প্রাণী আসবে, তো কোনো জীব, সেখানে সাকসেশনটা স্টার্ট হয়।
তো এই সাকসেশনটা আবার দুই রকম আছে। তো কি, দিস কুড বি এরিয়াজ হোয়ার নো লিভিং অর্গানিজম এভার এক্সিস্টেড, যে এমন এলাকা হতে পারে যে ওই এলাকাতে কোনো সময় কোনো জীব ছিল না। যেমন বেয়ার রক, কোনো একটা পাথর, পাথরের এলাকা, বা কোনো একটা ম্যাগমা এলাকা, যেটা ম্যাগমাটা জমে গেছে পাথরে পরিণত হচ্ছে, সে সমস্ত এলাকা, সেটা কোনো সময় কোনো জীব সেখানে বাস করেনি, তো সেখানেও সাকসেশন হতে পারে। ওয়ার ইন অ্যান এরিয়াস দ্যাট সামহাও লস্ট অল দ্য লিভিং অর্গানিজম দ্যাট এক্সিস্টেড দেয়ার, বা এমন কোনো এলাকা যেখানে আগে জীব ছিল কিন্তু কোনো বিশেষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা মানুষের কারণে সেখানকার জীব সেখানে ছিল না, আর নেই, শেষ হয়ে গেছে, এমন জায়গাতেও হতে পারে। যে হয়তো কোনো একটা বন ছিল, সেখানে দাবানল লেগে সমস্ত বন পুড়ে যায়, সমস্ত জীব সমস্ত উদ্ভিদরা পুড়ে যায়, জীবরা পালিয়ে যায়, তাহলে এখানে কোনো জীব নেই, তো সেখানেও সাকসেশন হতে পারে। তো দুরকম জায়গাতে হতে পারে, এমন জায়গাতে যেখানে কোনোদিন কোনো জীব ছিলই না, বা এমন জায়গাতে যেখানে জীব ছিল একটা নির্দিষ্ট সময় কিন্তু পরবর্তীকালে নেই, সেই জায়গাতেও হতে পারে। দ্য ফর্মার ইজ কল্ড প্রাইমারি সাকসেশন, এই যে যে জায়গাতে কোনোদিন কোনো জীব ছিল না সেখানে যদি সাকসেশন হয়, তো সেই সাকসেশনটাকে বলে প্রাইমারি বা প্রাথমিক সাকসেশন। যেমন কোনো ম্যাগমা জমে আছে বা কোনো পাথরের এলাকা যেখানে কোনো দিন কোনো জীব ছিল না, সেখানে যে সাকসেশন হয় সেটা প্রাইমারি সাকসেশন, হোয়াইল দ্য লেটার ইজ টার্মড অ্যাজ সেকেন্ডারি সাকসেশন। আর অন্যদিকে এই যে কোনো একটা বন, যেটা আগে বন ছিল, দাবানলে বন পুড়ে গেছে, সমস্ত উদ্ভিদ মারা গেছে, উদ্ভিদ পুড়ে গেছে, সমস্ত জীব পালিয়ে গেছে, অনেকে মারা গেছে, সেই জায়গাতে যদি সাকসেশন হয় তো সেটা হলো সেকেন্ডারি সাকসেশন। Example of areas where primary succession occurs are newly cooled lava, bare rock, newly created prawn or reservoir. তো প্রাইমারি সাকসেশন হতে পারে এমন কিছু জায়গার নাম এখানে বলা আছে এক্সাম্পল হিসাবে, সেটা মনে রাখবে। যে নিউলি কোল্ড লাভা, নতুনভাবে কোনো লাভা যেটা ঠান্ডা হয়ে গেছে সেখানে, বিয়ার রক বা কোনো একটা জায়গায় পাথরের এলাকা, নিউলি ক্রিয়েটেড প্রন অর রিজার্ভার, কোনো নতুনভাবে সৃষ্ট পুকুর বা সঞ্চয়কারী অংশ। দ্য এস্টাবলিশমেন্ট অফ এ নিউ বায়োটিক কমিউনিটি ইজ জেনারেলি স্লো। তো এই সমস্ত এলাকাতে যখন নতুন কোনো বায়োটিক কমিউনিটি বা জীবের কমিউনিটি আসবে, তো সেটা অবশ্যই ধীরে ধীরে আসবে, কারণ এখানে মাটি খুব একটা ভালো নেই, নতুনভাবে যে লাভাটা ঠান্ডা হয়েছে সেখানকার মাটি তো উর্বর না, তারপর এখানে জীবও খুব সহজে আসতেও চাইবে না, কিংবা খুব সহজে ফসলও ফুলবে না। তাই এখানকার যে বায়োটিক কমিউনিটি যে তৈরি হওয়ার প্রক্রিয়াটাও সেটা অত্যন্ত স্লো বা ধীর। বিফোর এ বায়োটিক কমিউনিটি অফ ডাইভার্স অর্গানিজম ক্যান বিকাম এস্টাবলিশড দেয়ার মাস্ট বি সয়েল। তো এটা আমরা জানি যে যে কোনো বায়োটিক কমিউনিটি বা জীবের কমিউনিটি তৈরি হওয়ার জন্য আগে সেখানে অবশ্যই মাটি থাকতে হবে, কারণ মাটি যদি না ভালো উর্বর হয় তো সেখানে উদ্ভিদ জন্মাবে না, আর উদ্ভিদ যদি না জন্মায় তাহলে প্রডিউসার থাকবে না, প্রডিউসার না থাকলে অন্য কোনো জীবও সেখানে আসবে না, কারণ সে তো খাবারই পাবে না। তাই মাটিকে অবশ্যই ভালো হতে হবে। ডিপেন্ডিং মোস্টলি অন দ্য ক্লাইমেট, ইট টেক্স ন্যাচারাল প্রসেস সেভারাল হান্ড্রেড টু সেভারাল থাউজেন্ড ইয়ার টু প্রডিউস ফার্টাইল সয়েল অন বিয়ার রক। তো জলবায়ুর ওপর ভিত্তি করে এই যে জলবায়ুর উপর ভিত্তি করে একটা উর্বর মাটি এলাকা তৈরি করতে, একটা ফার্টাইল সয়েল উর্বর মাটি তৈরি করতে, কোনো বিয়ার রকের ওপর কোনো পাথর এলাকাতে উর্বর মাটি তৈরি করতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর লেগে যায়, শত শত হাজার হাজার বছর লেগে যায়। জলবায়ুর উপর ভিত্তি করে, জলবায়ুটা দেখতে হয় কেমন, তার উপর ভিত্তি করে কোনো একটা পাথর এলাকাকে উর্বর করতে প্রায় হাজার হাজার বছর লেগে যায়। Secondary succession begins in area where natural biotic communities have been destroyed, such as in abandoned farmlands, burned or cut forest, lands that have been flooded ইত্যাদি। তো প্রাইমারি সাকসেশন কোথায় হয় এক্সাম্পল দেখলাম, এবার যে সেকেন্ডারি সাকসেশন কোথায় হয়। তো এটা কিছু বায়োটিক কমিউনিটি হয় সেটা ডিস্ট্রয়, যেটা ধ্বংস হয়ে গেছে, আগে এক সময় ছিল কিন্তু পরবর্তীকালে সেটা ধ্বংস হয়ে গেছে। যেমন অ্যাবান্ডান্ট ফার্মল্যান্ড, যে এই যে চাষের জমিটা কি, যে কোনো একটা সিজনে চাষ করা হয়, পরবর্তী সিজনে সেটা ফাঁকা থাকে, চাষ উঠিয়ে নেওয়া হয়, সমস্ত ফসল তুলে নেওয়া হয়, তো এটা হতে পারে। বার্ন অর কাট ফরেস্ট, বা কোনো বন জঙ্গল যেটা পুড়ে গেছে বা যেগুলো গাছগুলোকে সব কেটে ফেলা হয়েছে। ল্যান্ডস দ্যাট হ্যাভ বিন ফ্ল্যাটেড, বা কোনো একটা জমি যেটা বন্যায় প্লাবিত হয়ে গেছে। সিন্স এই সমস্ত এলাকাতে সেকেন্ডারি সাকসেশন হয়ে থাকে। সিন্স সাম সয়েল অর সেডিমেন্ট ইজ প্রেজেন্ট, সাকসেশন ইজ ফাস্টার দ্যান প্রাইমারি সাকসেশন। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে মাটি তো কিছুটা হলে এখনও উর্বর আছে, কিংবা মাটি আছে, এমন না যে পাহাড় পাথর জমে আছে তা তো না, মাটি আছে কিছুটা, বা কিছুটা সেডিমেন্ট বা স্তর জমে আছে। তো এর জন্য সেকেন্ডারি সাকসেশনটা একটু ফাস্ট হয় প্রাইমারি সাকসেসের তুলনায়, যেহেতু এখানকার মাটি তা আগে থেকেই ঠিক আছে।
প্রাইমারি সাকসেশনে পাথরকে উর্বর করতে হচ্ছে, আর এখানে একটা মাটি অনেকদিন ধরে ইউজ করা নেই, তাকে উর্বর করতে হচ্ছে। তো এখানে তো আগে থেকে মাটি আছে, তাই এটা অত্যন্ত ফাস্ট। ডেসক্রিপশন অফ ইকোলজিক্যাল সাকসেশন ইউজুয়ালি ফোকাসেস অন চেঞ্জেস ইন ভেজিটেশন। যে ইকোলজিক্যাল সাকসেশন যে হচ্ছে সেটা কার উপর ফোকাস করে, যে ভেজিটেশনের উপর, যে কতটা উদ্ভিদ জন্মাচ্ছে, কতটা উদ্ভিদ আসছে, কতটা নতুন নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, এই ভেজিটেশনের উপর নির্ভর করে। However, these vegetational changes in turn affect food and shelter for various type of animals. আর যখনই ভেজিটেশন আসবে, মানে উদ্ভিদ তৈরি হবে, উদ্ভিদ বেশি পরিমাণে আসবে, তো সেটা অবশ্যই খাবার তৈরি করবে বেশি, আর খাবার তৈরি হলে সেখানে বিভিন্ন রকমের জীবজন্তুরা আসবে, তারা আশ্রয় পেয়ে যাচ্ছে গাছের নিচে, তারা খাবার পেয়ে যাচ্ছে, তাই তখন অবশ্যই জীব আসবে। তাই মেন দেখা হয় যে কতটা উদ্ভিদ জন্ম নিয়েছে, কতটা উদ্ভিদ সেখানে তৈরি হচ্ছে। Thus, as succession proceed, the number and type of animals and decomposers also change. এবং যত সাকসেশন হতে থাকে তত সাকসেশন হবে আস্তে আস্তে, তত সেখানে নতুন নতুন প্রাণী আসবে, নতুন নতুন জীব আসবে, ডিকম্পোজার্স। বেশি প্রাণী বেশি উদ্ভিদ হলে কি সেগুলো পচবে, মারা যাবে, সেখানে ডিকম্পোজার জন্ম আসবে। তো এইভাবে যত সাকসেশন হবে তত জায়গাটা উন্নত হবে। At any time during primary or secondary succession, natural or human-induced disturbance, fire, deforestation, etc., can convert a particular cell stage of succession to an earlier stage. যে সাকসেশন হচ্ছে একটা ধাপ থেকে পরবর্তী ধাপে আসছে, একটা ধাপ থেকে পরবর্তী নেক্সট ধাপ, নেক্সট ধাপ থেকে আর একটা নেক্সট ধাপ, এভাবে উন্নত হচ্ছে। কিন্তু যখন দেখা গেলো যে থার্ড ধাপে এলো, যে তখন কিছু ন্যাচারাল বা হিউম্যান ইন্ডিউস ডিস্টার্বেন্স এলো, যে হয়তো আগুন লেগে গেল, হয়তো প্রথমে কোনো গাছপালা কিছু ছিল না, থার্ড স্টেজে এসে গাছপালা অনেক তৈরি হয়েছে, সেকেন্ড স্টেজে কিছু গাছপালা তৈরি হলো, থার্ড স্টেজে অনেকটাই গাছপালা তৈরি হয়ে গেছে। তো সেখানে কী হলো, আগুন লেগে গেল বা গাছ কাটা হলো, এর ফলে কী হবে, যে এই যে থার্ড স্টেজে ছিল সেটা আবার সেকেন্ড স্টেজে কনভার্ট হয়ে যাবে, ব্যাক করবে, কারণ সেখানকার অনেক গাছ পুড়ে গেছে, অনেক গাছ কাটা হয়ে গেছে, ফলে সেটা আবার 2 নম্বর যে ধাপে যেমন ছিল তেমন হয়ে গেল। তাহলে কি ক্যান কনভার্ট এ পার্টিকুলার সেরাল স্টেজ, যে এই সেরাল স্টেজটা অফ সাকসেশন টু অ্যান আর্লিয়ার স্টেজ, পূর্ববর্তী যে স্টেজ ছিল তাতে কনভার্ট করে দিল। কারণ কি, মানুষের সৃষ্ট কারণে বা ন্যাচারাল প্রসেস যেমন আগুন লেগে যাওয়া, ডিফরেস্টেশন ইত্যাদির কারণে। Also, such disturbance create new conditions that encourage some species and discourage or eliminate other species. বা এমন কিছু হতে পারে এইরকম ডিস্টার্বেন্সের কারণে, এরকম যে বিপর্যয়ের কারণে, যে নতুন নতুন কিছু প্রজাতি বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল, আবার কিছু প্রজাতি আস্তে আস্তে সেখান থেকে বিলুপ্ত হয়ে গেল। তো এরকমও হতে পারে। তো সাকসেশনটাকে বোঝার জন্য কি মনে করে দিতে হবে, যে কোনো একটা বন জঙ্গল তৈরি হচ্ছে বা কোনো একটা জলাভূমি তৈরি হচ্ছে, এভাবে মনে করলে সেটা সহজেই হয়ে যায়। তো এবার সাকসেশন অফ প্ল্যান্ট, পার্টিকুলারলি প্ল্যান্ট পড়তে হবে, উদ্ভিদের মধ্যে হয়ে থাকে সাকসেশনটা, তো সাকসেশন অফ প্ল্যান্ট এটা পড়তে হবে। তো শুরু করা যাক, যে উদ্ভিদের মধ্যে কীভাবে সাকসেশন হয়ে থাকে। Based on the nature of the habitat, whereas it is water or very wet areas or it is on very dry areas, succession of plant is called hierarch or xerism. তো বাসস্থান যেটা আছে সেটার উপর ভিত্তি করে সাকসেশন দুই প্রকার, এটা হচ্ছে হাইড্রাস আর এটা হচ্ছে জেরাস। হাইড্রা মানে কি জল, তো জলাভূমিতে যে সাকসেশনটা হয়ে থাকে উদ্ভিদের, জলাভূমিতে বা স্যাঁতসেঁতে ভূমিতে, জলাময় ভূমিতে, সেটা হচ্ছে হাইড্রাস। আর যদি দেখা যায় যে বাইরের যে হ্যাবিটেট বা বাসস্থান সেটা জলভূমি না হয় স্থলভূমি আছে, তো সেটা হচ্ছে জেরাস। Hydrat succession take place in a wet areas and the successional series progress from hydric to the mesic condition. হাইড্রাসের সাকসেশনটা যেটা আছে সেটা হয়ে থাকে জলভূমি এলাকাতে, জলময় স্থানে, এবং সেটা মেজিক কন্ডিশনে কনভার্ট হয়। মেজিক কন্ডিশন মানে কি, জলভূমিও না স্থলভূমি না, দুটোর মধ্যবর্তী। As against this, Jerez succession take place in dry areas and the series progress from jeric to mesic condition. আর জেরাস সাকসেশন যেটা আছে সেটা শুষ্ক ভূমিতে হয়ে থাকে এবং এটাও আস্তে আস্তে মেসিক কন্ডিশনে আসে। Hence, both hydric and Jerez succession lead to medium water condition mesic, neither too dry nor too wet. তো এর ফলে কি, যে দুটোই, সে হাইড্রাস হোক আর জেরাস হোক, দুটোই কি পরবর্তীকালে একটা মধ্যবর্তী ওয়াটার কন্ডিশনে আসে, যেটাকে আমরা মেজিক কন্ডিশনে আসে দুটোই। আর মেজিক কন্ডিশনটা কেমন, যে খুব শুষ্কও না খুব ভিজেও না, মধ্যবর্তী। মেজিক কন্ডিশনটা হচ্ছে মধ্যবর্তী, খুব শুষ্কও না খুব ভিজে না। হাইড্রাকো মেজিক কন্ডিশনে আসছে, জেরাক্সও মেজিক কন্ডিশনে আসছে। দ্য স্পিসিস দ্যাট ইনভেট এ বেয়ার এরিয়া আর কল্ড পায়োনিয়ার স্পিসিস।
যে কোনো এরিয়াতে প্রথম যে স্পিসিসটা আসে সেটা হলো পায়োনিয়ার স্পিসিস। যেমন ধরা যাক কোনো একটা জলাভূমি, কোনো একটা সেখানে নতুনভাবে সাকসেশন হবে, তো সেখানে কোনো একটা ফাইটোপ্ল্যাঙ্কটন হলো, তো এই ক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটন হবে পায়োনিয়ার স্পিসিস, মানে যে শুরু করছে সাকসেশনটা, যে স্পিসিস বা যে প্রজাতি দিয়ে সাকসেশনটা স্টার্ট হচ্ছে সেটা হলো পায়োনিয়ার স্পিসিস। ইন প্রাইমারি সাকসেশন অন রক্স, দিজ আর ইউজুয়ালি লাইকেন which are able to secrete acid to dissolve rock, helping in weathering and soil formation. প্রাইমারি সাকসেশন যেটা রকের উপর হয়ে থাকে, পাথুরে এলাকাতে যে প্রাইমারি সাকসেশন হয়ে থাকে, সেক্ষেত্রে পায়োনিয়ার স্পিসিস হয়ে থাকে লাইকেন। সেক্ষেত্রে পায়োনিয়ার স্পিসিস কে হয়? লাইকেন। লাইকেন হওয়ার কারণ কি? কারণ এই লাইকেন অ্যাসিড ক্ষরণ করতে পারে, যেটা রক, যে পাথর আছে সেটাকে দ্রবীভূত করে দেয়, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে দেয়, হেল্পিং ইন ওয়েদারিং অ্যান্ড সয়েল ফরমেশন। এর ফলে কী হবে, যে পাথরটা যদি অ্যাসিড ক্ষরিত হয় তাহলে পাথরটা আস্তে আস্তে দ্রবীভূত হবে, আস্তে আস্তে সেটা ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হবে, সেটা বালুময় হবে এবং সেখান থেকে আস্তে আস্তে মাটি তৈরি হবে। তো যেহেতু লাইকেন অ্যাসিড ক্ষরণ করতে পারে, তাই লাইকেন প্রাইমারি সাকশনের ক্ষেত্রে লাইকেনই পায়োনিয়ার স্পিসিস হয়। যে প্রথম স্পিসিস যেটা সাকসেশন শুরু করে সেটা হয় লাইকেন। দিস লেটার পেভ ওয়ে টু সাম ভেরি স্মল প্ল্যান্ট লাইক ব্রাইফাইট। তারপরে যখন মাটি তৈরি হয়ে গেল, তখন এখান থেকে আস্তে আস্তে একটা উন্নত টাইপের ছোটো ছোটো উদ্ভিদ যেমন ব্রাইফাইটা, সেগুলো তৈরি হবে। হুইচ আর অ্যাবল টু টেক হোল্ড ইন দ্য স্মল অ্যামাউন্ট অফ সয়েল। এবং ব্রাইফাইটের মধ্যে কি হালকা পরিমাণে মূল থাকে, তাই তারা কি যে মাটিটাকে ধরে রাখতে পারে। দে আর উইথ টাইম সাকসেডেড বাই হায়ার প্ল্যান্ট অ্যান্ড আফটার সেভারাল মোর স্টেজ আলটিমেটলি এ স্টেবল ক্লাইম্যাক্স ফরেস্ট কমিউনিটি ইজ ফর্মড। দেয়ার তারপর সময় যত যাবে তখন বায়োফাইটা থেকে তারা আস্তে আস্তে উঁচু শ্রেণীর উদ্ভিদে কনভার্ট হবে, এবং আরও অনেকগুলো স্টেজের পরে তারা কি ক্লাইম্যাক্স ফরেস্টে কনভার্ট হবে, কমিউনিটিতে একটা স্টেবল ক্লাইম্যাক্স ফরেস্ট কমিউনিটি তৈরি হবে। তো প্রথমে লাইকেন এলো, পাথরটাকে দ্রবীভূত করলো, সেটাকে মাটিতে পরিণত করলো, সেটাকে গুঁড়ো গুঁড়ো করে সেখানে মাটি পরিণত করলো। তো লাইকেনের থেকে সেখানে ব্রায়োফাইটা এলো, ব্রায়োফাইটা কিছুটা মাটিকে ধরে রাখলো, আরও সাকসেশন হলো, আরও সেরেল স্টেজ গেল, সেখান থেকে আরও উঁচু উঁচু প্ল্যান্ট তৈরি হলো। এভাবে চলতে চলতে একসময় ক্লাইম্যাক্স কমিউনিটি এলো, সবচেয়ে উঁচু অ্যাঞ্জিওস্পার্ম চলে এলো, বড় বড় উডি বার্ক, বড় বড় কাস্টুলো উদ্ভিদ চলে এলো, বড় বড় গাছ চলে এলো, এবং একটা স্টেবল ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হলো। দ্য ক্লাইম্যাক্স কমিউনিটি রিমেন্স স্টেবল অ্যাজ লং অ্যাজ দ্য এনভায়রনমেন্ট রিমেন আনচেঞ্জড। এবং এই যে ক্লাইম্যাক্স কমিউনিটি তৈরি হয়ে গেল, সেটা কিন্তু ততক্ষণ পর্যন্ত অপরিবর্তনশীল থাকবে যতক্ষণ পর্যন্ত আবহাওয়া যেটা আছে, পরিবেশ যেটা আছে, সেটা অপরিবর্তনশীল থাকবে। পরিবেশ চেঞ্জ হয়ে গেলেও কিন্তু সেই ক্লাইম্যাক্স কমিউনিটি যেটা ছিল সেটাও পরিবর্তন হতে থাকবে। উইথ টাইম দ্য জেরোফাইটিক হ্যাবিটেট গেটস কনভার্টেড ইন্টু এ মেসোফাইটিক ওয়ান। এবং সময়ে যেতে যেতে আস্তে আস্তে জেরোফাইটিক যেটা ছিল সেটা মেসোফাইটিকে কনভার্ট হয়। তো আমরা জানি যে জেরিক থেকে মেসিকে কনভার্ট হয়, তারপরে হাইড্রিক থেকে মেসিককে কনভার্ট হয়, তো সবাইকে আলটিমেটলি মেসিক কন্ডিশনে কনভার্ট হয়। তো এক্ষেত্রেও তাই হবে, সেটা মেসিক কন্ডিশনে কনভার্ট হবে, এবং পরিবেশ যদি স্থির থাকে তখনই। পরিবেশ চেঞ্জ হলে কিন্তু এটাও চেঞ্জ হতে থাকবে। In primary succession in water, the pioneers are the small phytoplanktons. তো জলের ক্ষেত্রে যে প্রাইমারি সাকসেশন হয়ে থাকে ওটা তো ল্যান্ডের ক্ষেত্রে দেখলাম, তো স্থলভূমিতে দেখলাম লাইকেন, কিন্তু জলভূমিতে যদি প্রাইমারি সাকসেশন হয় তো সেক্ষেত্রে পায়োনিয়ার স্পেসিস হচ্ছে কি স্মল ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন যারা সালোক সংশ্লেষ করতে পারে। হুইচ আর রিপ্লেসড উইথ টাইম বাই রুটেড সাবমার্জড প্ল্যান্ট। পরবর্তীকালে ফাইটোপ্ল্যাঙ্কটনটা মূলযুক্ত সাবমার্জড প্ল্যান্ট, মানে যেগুলো মাটির জলের নিচে ডুবে থাকে এরকম উদ্ভিদ দ্বারা রিপ্লেসড হবে। তারপর সেখান থেকে রুটেড ফ্লোটিং অ্যাঞ্জিওস্পার্ম তৈরি হবে। তারপর থেকে আবার মূলযুক্ত ফ্লোটিং মানে ভেসে থাকতে পারে এমন অ্যাঞ্জিওস্পার্ম তৈরি হবে। ফলোড বাই ফ্রি ফ্লোটিং প্ল্যান্টস, তারপর পুরোটাই ফ্রি ফ্লোটিং মানে এখান থেকে অন্য জায়গাতে চলাচল করতে পারে, এইভাবে ফ্রিলি ভেসে পারে এরকম প্ল্যান্ট তৈরি হবে। দেন রিড সম, মার্স মিডো, স্কার্প, ফাইনালি দ্য ট্রিজ। এভাবে রিড সম, তারপর মার্স মিডো তৈরি হবে, তারপরে স্ক্রাব, তারপর ফাইনালি দ্য ট্রিজ। তো এখানে একটা সিরিজ দেওয়া আছে, একটা যে প্রথমে কোনটা তৈরি হবে, এর জন্যই বলা হয়েছিল যে প্রেডিক্টেবল, আগে থেকে প্রেডিক্ট করা যায়। তো প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর হচ্ছে মূলযুক্ত সাবমার্সড প্ল্যান্ট, তারপর রুটেড ফ্লোটেড অ্যাঞ্জিওস্পার্ম, তারপর ফ্রি ফ্লোটিং প্ল্যান্টস, তারপর রিডসম, মার্সমেডো, তারপর স্কার্ফ, তারপর ফাইনালি দ্য ট্রিজ।
দ্য ক্লাইম্যাক্স এগেন উড বি ফরেস্ট, এবং ক্লাইম্যাক্সটাও পরবর্তীকালে জঙ্গলে কনভার্ট হয়ে যাচ্ছে। উইথ টাইম দ্য ওয়াটার বডি ইজ কনভার্টেড ইন্টু এ ল্যান্ড, এবং সময় যেতে যেতে যত সময় যাবে এই যে জলভূমি ছিল সেটা ল্যান্ডে কনভার্ট হয়ে যায়। বন তৈরি হয়ে গেছে, মাটি আছে, আস্তে আস্তে সেটাকে কনভার্ট হবে কিসে, স্থলভূমিতে বা জঙ্গলে কনভার্ট হবে। In secondary succession, the species that invade depend on the condition of the soil, availability of water, the environment, as also the seeds or other propagates present. আর সেকেন্ডারি সাকসেশনের ক্ষেত্রে কোন উদ্ভিদটা, কোন প্রজাতিটা পায়োনিয়ার হবে সেটা নির্ভর করে কার ওপর, কন্ডিশন অফ দ্য সোয়েল, যে মাটিটা কেমন আছে তার উপর ভিত্তি করে হয়, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, জল আছে কতটা তার উপর ভিত্তি করে হয়, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ কীরকম তার উপর ভিত্তি করে, অ্যাজ অলসো দ্য সিডস অর আদার প্রোপাগেটস প্রেজেন্ট, এবং সেখানে কতগুলো বীজ আছে, কতগুলো অন্যান্য উপাদান আছে, এই সমস্ত ফ্যাক্টরসগুলোর ওপর নির্ভর করে যে কোন জীবটা, কোন প্রজাতিটা পায়োনিয়ার হবে। সিন্স সয়েল ইজ অলরেডি দেয়ার, দ্য রেট অফ সাকসেশন ইজ মাচ ফাস্টার, হেন্স ক্লাইম্যাক্স ইজ অলসো রিচড মোর কুইকলি। তো এটা আগেই দেখেছি যে সেকেন্ডারি সাকসেশনে যেহেতু আগে থেকে মাটি আছে তাই এক্ষেত্রে সাকসেশনটা খুব দ্রুত হয়, এবং ক্লাইম্যাক্স কমিউনিটি, যেটা ক্লাইম্যাক্স একবারে শেষের দিকে যে স্টেবল কমিউনিটিটা আছে সেটা খুব দ্রুত চলে আসে। What is important to understand is that succession, particularly primary succession, is a very slow process, taking maybe thousands of. তো প্রাইমারি সাকসেশন যেটা কি সেটা হচ্ছে অত্যন্ত স্লো প্রসেস, অত্যন্ত স্লো প্রসেস, কারণ একটা পাথুরে এলাকার উপর, একটা লাভার উপর উদ্ভিদ তৈরি করা, বনজঙ্গল তৈরি করা কম ব্যাপার না, তাকে আবার উর্বর করতে হবে, তারপর আস্তে আস্তে জীব আসবে, অনেক সময় লাগে। থাউজেন্ডস অফ ইয়ার ফর দ্য ক্লাইম্যাক্স টু বি রিচড, প্রাইমারি সাকসেশনের ক্ষেত্রে হাজার হাজার বছর লেগে যায় ক্লাইম্যাক্স কমিউনিটি আসতে, ক্লাইম্যাক্স পর্যন্ত যেতে লক্ষ লক্ষ হাজার হাজার বছর লেগে যায়। Another important fact is to understand that all succession, whether taking place in water or on land, proceed to a similar climax community, the মেজিক। তো এটা আমরা আগে দেখেছি যে সেটা জেরিক হোক, সেটা হাইড্রিক হোক, সমস্ত সাকসেশন আলটিমেটলি যেটা যে ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছায় সেই ক্লাইম্যাক্স কমিউনিটিটা মেসিক হয়। মেসিক মানে কি, জলও না স্থলও না, মধ্যবর্তী একটা পর্যায়। তো এটা ছিল সাকসেশন। এখানে সাকসেশনটা ছবির আকারে দেওয়া আছে। তো একটা জঙ্গল কীভাবে তৈরি হয়েছে সেটা বলা হয়েছে এই সাকসেশনের ক্ষেত্রে। তো প্রথমে জলভূমির ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম যে ফাইটোপ্ল্যাঙ্কটন প্রথমে হয়, ছোটো ছোটো ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা পায়োনিয়ার স্পিসিস হিসেবে কাজ করে। তারপর সেখান থেকে সাবমার্সড প্ল্যান্ট আসে, যে সাবমার্স মানে পুরো ডুবে থাকে এরকম প্ল্যান্টকে সাবমার্সড বলে, তো সেই সাবমার্সড প্ল্যান্ট আসে। তারপর থার্ডে আসে সাবমার্সড ফ্রি ফ্লোটিং প্ল্যান্ট স্টেজ, যে ডুবেও থাকবে তার সাথে সাথে কিছু কিছু ওপরে ভাসবে, সেরকম প্ল্যান্ট আসে। তারপর 4 নম্বর স্টেজে আসছে রিডসম স্টেজ, এই যে রিডসম স্টেজের ছবি দেওয়া আছে। তারপরে আসছে মার্স মিডো স্টেজ, আর তারপরে আসছে স্ক্রাব স্টেজ, আর সবচেয়ে শেষে হচ্ছে যে ফরেস্ট চলে এসছে, ক্লাইম্যাক্স কমিউনিটি ফরেস্ট চলে এসছে। তো কোথায় একটা জলাভূমি ছিল সেখান থেকে ফরেস্ট তৈরি হয়ে গেল। তো এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর লেগে যায়, অনেকগুলো ধাপের মাধ্যমে আসছে। যে এই যে এক একটা ধাপ, এই যে মার্স মিডো, স্কার্ভ, তারপর রিডসম, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সিরি, একটা সেরাল, আর এই এক একটা স্টেজকে বলা হয় সেরাল স্টেজ। তো এই ছবির মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বুঝে দিয়েছে। তো সাকসেশন এত দূরই ছিল। পরবর্তী ভিডিওতে নিউট্রিয়েন্ট সাইক্লিং সেটা পড়ানো হবে। তো এই ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে তো সেটা অবশ্যই তোমরা লাইক করো। যদি কোনো ফিডব্যাক দিতে চাও তো সেটা অবশ্যই কমেন্টে জানাও, যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তোমাদের যদি মনে হয় যে কোনো বিশেষ চ্যাপ্টার আগে আপলোড করলে ভালো হয় তো সেটা বলবে, সেটা আগে করা হবে। আর মোটিভেট করার জন্য অবশ্যই কমেন্ট করো যাতে আরও বেশি পরিমাণে ভিডিও আপলোড করতে পারি তাড়াতাড়ি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।